স্বাগতম। আপনি শুনছেন সত্যজিৎ রায়ের লেখা এক অসাধারণ গল্প, বারিন ভৌমিকের ব্যারাম। আজ আপনাকে শোনাতে চলেছি এক রহস্যময়, উত্তেজনায় ভরা মনস্তাত্ত্বিক কাহিনী। ট্রেন যাত্রা, পুরনো মুখ আর অতীতের এক বিস্ময়কর জট। তাহলে চলুন গল্পে ডুবে যাই। কন্ডাক্টরের নির্দেশ মতো ডি কামরায় ঢুকে বারিন ভৌমিক তার সুটকেসটা সিটের নিচে ঢুকিয়ে দিলেন। ওটা পথে খোলার দরকার হবে না, ছোট ব্যাগটা হাতের কাছে রাখা দরকার। চিরুনি, বুরুশ, টুথব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম, ট্রেনে পড়ার জন্য হ্যাডলি চেজের বই সবই রয়েছে ওই ব্যাগে। আর আছে থ্রোট পিলস। ঠান্ডা ঘরে ঠান্ডা লেগে গলা বসে গেলে কাল গান খুলবে না। চট করে একটা বুড়ি মুখে পুড়ে দিয়ে বারিন ভৌমিক ব্যাগটাকে জানলার সামনে টেবিলটার ওপরে রেখে দিলেন। দিল্লিগামী ভেস্টিবিউল ট্রেন ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি, অথচ তার কামরায় আর প্যাসেঞ্জার নেই কেন? এতখানি পথ কি তিনি একা যাবেন? এতটা সৌভাগ্য কি তার হবে? এই যে একেবারে আয়েশের পরাকাষ্ঠা। অবস্থাটা কল্পনা করে বারিন ভৌমিকের গলা থেকে আপনাই একটা গানের কলি বেরিয়ে পড়ল। বাগিচায় বুলবুল তুই, ফুল শাখাতে দিনে আজি দোল। বারিন ভৌমিক জানলা দিয়ে বাইরে হাওড়া স্টেশন প্ল্যাটফর্মের জনস্রোতের দিকে চাইলেন। দুটি ছোকরা তার দিকে চেয়ে পরস্পরে কি যেন বলাবলি করছে। বারিনকে চিনেছে তারা, অনেকেই চেনে, অন্তত কলকাতা শহরের এবং অনেক বড় বড় মফস্বল শহরের। অনেকেই শুধু তার কণ্ঠস্বর নয়, তার চেহারার সঙ্গেও পরিচিত। প্রতি মাসেই ৫-৭টা ফাংশনে তাঁর ডাক পড়ে। বারিন ভৌমিক গাইবেন নজরুল গীতি ও আধুনিক। খ্যাতি ও অর্থ দুই এখন বারিন ভৌমিকের হাতের মুঠোয়। অবশ্য এটা হয়েছে বছর 5 হল। তার আগে কয়েকটা বছর তাকে বেশ, যাকে বলে, স্ট্রাগলই করতে হয়েছে। গানের জন্য নয়, গাইবার ক্ষমতাটা তার সহজাত। কিন্তু শুধু গাইলেই তো আর হয় না, তার সঙ্গে চাই কপাল জোর আর চাই ব্যাকিং। ১৯৬৭ সালে ১৯ পল্লীর পুজো প্যান্ডেলে ভোলা বাণুজ্যে তাকে দিয়ে যদি না জোর করে বসিয়া বিজনয়ে গানখানা গাওয়াতেন। বারিন ভৌমিকের দিল্লি যাওয়াটাও এই গানেরই দৌলতে। দিল্লির বেঙ্গলি অ্যাসোসিয়েশন তাকে ফার্স্ট ক্লাসের খরচ দিয়ে নিয়ে যাচ্ছে তাদের জুবিলি অনুষ্ঠানে, নজরুল গীতি পরিবেশনের উদ্দেশ্যে। থাকার ব্যবস্থাও অ্যাসোসিয়েশনই করবে। 2 দিন দিল্লিতে থেকে তারপর আগ্রা, ফতেপুর সিক্রিত দেখে ঠিক 7 দিন পরে আবার কলকাতায় ফিরবেন বারিন ভৌমিক। তারপর পুজো পড়ে গেলে আর তার অবসর নেই। প্রহরে প্রহরে হাজিরি দিতে হবে গানের আসরে শ্রোতাদের কানে মধু বর্ষণের জন্য। আপনার লাঞ্চের অর্ডারটা স্যার? কন্ডাক্টর গার্ড এসে দাঁড়িয়েছেন। কি পাওয়া যায়? বারিন প্রশ্ন করলেন। আপনি নন ভেজিটেরিয়ান তো? দেশি খাবেন না ওয়েস্টার্ন স্টাইল? দেশি হলে আপনার বারিন নিজের পছন্দ মতো লাঞ্চের অর্ডার দিয়ে সবে মাত্র একটা 3 কাসেল ধরিয়েছেন। এমন সময় আর একটা প্যাসেঞ্জার এসে কামরায় ঢুকলেন এবং ঢোকার সঙ্গে সঙ্গেই দিল্লির গাড়ি গা ঝাড়া দিয়ে তার যাত্রা শুরু করল। নবাগত যাত্রীটির সঙ্গে চোখাচোখি হতেই তাকে চেনা মনে হয়। বারিনের মুখে একটা হাসির আভাস দেখা দিয়ে আগন্তুকের দিক থেকে কোনো সাড়া না পেয়ে মুহূর্তে মিলিয়ে গেল। বারিন তাহলে ভুল করলেন? ছি ছি ছি, এই অবিবেচক বোকা হাসিটার কী দরকার ছিল? কি অপ্রস্তুত! মনে পড়ল একবার রেসের মাঠে একটি ব্রাউন পাঞ্জাবি পরা প্রৌঢ় ভদ্রলোককে পিছন দিক থেকে কি খবর ত্রিদীপদা বলে পিঠে একটা প্রচণ্ড চাপড় মারার পর মুহূর্তেই বারিন বুঝেছিলেন তিনি আসলে ত্রিদীপদা নন। এই লজ্জাকর ঘটনার স্মৃতি তাকে অনেক দিন ধরে যন্ত্রণা দিয়েছিল। মানুষকে অপদস্থ করার জন্য কত রকম ফাঁদ যে আশেপাশে জড়িয়ে রয়েছে। বারিন ভৌমিক আরেকবার আগন্তুকের দিকে দৃষ্টি দিলেন। ভদ্রলোক স্যান্ডেল খুলে সিটের উপর পা ছড়িয়ে বসে সদ্য কেনা ইলাস্ট্রেটেড উইকলিটা নেড়েচেড়ে দেখছেন। কি আশ্চর্য! আমার মনে হচ্ছে তিনি লোকটিকে আগে দেখেছেন। নিমেষের দেখা নয়, তার চেয়ে অনেক বেশিক্ষণের দেখা। কিন্তু কবে, কোথায়? ঘনভ্রু, সরু গোপ, পমেট দিয়ে পালিশ করা চুল, কপালের ঠিক মাঝখানে একটা ছোট্ট আঁচিল। এ মুখ তার চেনা, নিশ্চয়ই চেনা। তিনি যখন সেন্ট্রাল টেলিগ্রাফে চাকরি করতেন তখনকার চেনা কি? কিন্তু একতরফা চেনা হয় কি করে? তার হাবভাব দেখে মনে হয় না যে তিনি কসমিনকালেও বারিন ভৌমিককে দেখেছেন। আপনার লাঞ্চের অর্ডারটা? আবার কন্ডাক্টর কার্ড।
বেশ হাসি খুশি হৃষ্টপুষ্ট অমায়িক ভদ্রলোকটি। শুনুন, লাঞ্চ তো হলো, আগে এক কাপ চা হবে কি? সার্টেনলি। শুধু একটা কাপ আর লিকার দিলেই হবে, আমি টি খাই। বারিন ভৌমিকের হঠাৎ মনে হলো তার তলপেট থেকে নাড়িভুড়ি সব বেরিয়ে গিয়ে জায়গাটা একদম খালি হয়ে গেছে। আর তারপরেই মনে হলো তার হৃৎপিণ্ডটা হঠাৎ হাত পা ভজিয়ে ফুসফুসের খাঁচাটার মধ্যে লাফাতে শুরু করেছে। শুধু গলার স্বর নয়, ওই গলার স্বরে বিশেষভাবে বিশেষ জোর দিয়ে বলা শুধু একটা কথা, টি। ব্যাস, ওই একটা কথা বারিনের মনের সমস্ত অনিশ্চয়তাকে এক ধাক্কায় দূর করে দিয়ে সেই জায়গায় একটি স্থির প্রত্যয়কে এনে বসিয়ে দিয়েছে। বারিন যে এই ব্যক্তিটিকে শুধু দেখেছেন তা নয়, তার সঙ্গে ঠিক এই একইভাবে দিল্লিগামী ট্রেনের প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় মুখোমুখি বসে একটানা প্রায় ৮ ঘণ্টা ভ্রমণ করেছেন। তিনি নিজে যাচ্ছিলেন পাটনা, তার আপন মামাতো বোন শিপ্রার বিয়েতে। তার ৩ দিন আগেই রেসের মাঠে ট্রেবেল টোটে একসঙ্গে ৭,৫০০ টাকা জিতে তিনি জীবনে প্রথমবার প্রথম শ্রেণীতে ট্রেনে চড়ার লোভ সামলাতে পারেননি। তখনও তার গাইয়ে হিসেবে নাম হয়নি। ঘটনাটা ঘটে 64-এ, ৯ বছর আগে। ভদ্রলোকের পদবিটাও যেন আবঝাবঝাব মনে পড়ছে। দিয়ে চৌধুরী, চক্রবর্তী, চ্যাটার্জি। কন্ডাক্টর গার্ড লাঞ্চের অর্ডার নিয়ে চলে গেলেন। বারিন অনুভব করলেন তিনি আর এই লোকটার মুখোমুখি বসে থাকতে পারছেন না। বাইরে করিডরে গিয়ে দাগালেন। দরজার মুখ থেকে ৫ হাত রাইনে, চয়ের দৃষ্টির বেশ কিছুটা বাইরে। কোইন্সিডেন্সের বাংলা বারিন ভৌমিক জানেন না, কিন্তু এটা জানেন যে প্রত্যেকের জীবনেই ও জিনিসটা ১২ কয়েক ঘটে থাকে। কিন্তু তা বলে এই রকম কোইন্সিডেন্স? কিন্তু কি তাকে চিনেছেন? না চেনার দুটো কারণ থাকতে পারে। ১, হয়তো চয়ের স্মরণশক্তি কম। ২, হয়তো এই ৯ বছর বারিনের চেহারার অনেক পরিবর্তন হয়েছে। জানালা দিয়ে বাইরের চলমান দৃশ্যের দিকে দেখতে দেখতে বারিন ভাবতে চেষ্টা করলেন তার ৯ বছর আগের চেহারার সঙ্গে আজকের চেহারার কি তফাৎ থাকতে পারে। ওজন বেড়েছে অনেক, সুতরাং অনুমান করা যায় তার মুখটা আরও ভরেছে। আর কি, চশমা ছিল না, চশমা হয়েছে। গোঁফ, কবে থেকে গোঁফ কামিয়ে ফেলেছেন তিনি? হ্যাঁ, মনে পড়েছে, খুব বেশি দিন নয়, হাজরা রোডের সেই সেলুনে একটা নতুন ছোকরা নাপিত দুপাশের গোঁফ মিলিয়ে কাটতে পারল না। বাড়ির নিজে ততটা খেয়াল করেননি, কিন্তু আফিসের সেই গপ্প লিথম্যান সুখদেব থেকে শুরু করে ৬২ বছরের বুড়ো ক্যাশিয়ার কেশববাবু পর্যন্ত যখন সেই নিয়ে মন্তব্য করলেন, তখন বাড়ির মরিয়া হয়ে তার স্বাদের গোঁফটি কামিয়ে ফেলেন। সেই থেকে আর রাখেননি। এটা ৪ বছর আগের ঘটনা। গোঁফ বাদ, গালে মাংসযোগ, চোখে চশমাযোগ। বারিন খানিকটা নিশ্চিন্ত হয়ে আবার কামরায় এসে ঢুকলেন। বেয়ারা একটা ট্রেতে চায়ের কাপ আর টিপট চয়ের সামনে পেতে দিয়ে চলে গেল। বারিনও পানীয়র প্রয়োজন বোধ করছিলেন, ঠান্ডা হোক গরম হোক, কিন্তু বলতে গিয়েও বললেন না। যদি গলার স্বরে চিনে ফেলে, আর চিনলে পরে যে কি হতে পারে সেটা বারিন কল্পনাও করতে চান না। অবশ্যই সবই নির্ভর করে কীরকম লোক তার ওপর। যদি অনিমেষদার মতো হন তাহলে বারিন নিস্তার পেতেও পারেন। একবার বাসে একটা লোক অনিমেষদার পকেট হাতড়াচ্ছিল। টের পেয়েও লজ্জায় তিনি কিছু বলতে পারেননি। মানিব্যাগ সমেত 4টি 10 টাকার কড়কড়ে নোট তিনি পকেটমারিটিকে প্রায় একরকম দিয়েই দিয়েছিলেন। পরে বাড়িতে এসে বলেছিলেন, পাবলিক বাসে এক গাড়ি লোকের ভিতর একটা সিন হবে, আর তার মধ্যে একটা প্রমিনেন্ট পার্ট নেব আমি, হতে দেওয়া যায় না। এ লোক কি সেই রকম? না, হওয়াটাই স্বাভাবিক, কারণ অনিমেষদের মতো লোক বেশি হয় না। তাছাড়া চেহারা দেখেও মনে হয় এ লোক সেরকম নয়। ওই ঘন ভ্রু, ঠোক্কর খাওয়া নাক, সামনের দিকে বেরিয়ে থাকা থুতনি, সব মিলিয়ে মনে হয় এই লোক বারিনকে চিনতে পারলেই তার লোমশ হাত দিয়ে শার্টের কলারটা খামচে ধরে বলবে, আপনি সেই লোক না যিনি 64-এ আমার ঘড়ি চুরি করেছিলেন? স্কাউন্ড্রেল, এই 9 বছর ধরে তোমায় খুঁজে বেড়াচ্ছি আমি, আজ আমি তোমার। আর ভাবতে পারলেন না বারিন ভৌমিক। এই ঠান্ডা কামরাতেও তার কপাল ঘেমে উঠেছে। রেলওয়ে রেক্সিনে মোড়া বালিশে মাথা দিয়ে তিনি শটান সিটের ওপর শুয়ে পড়ে বাহারটা দিয়ে চোখটা ঢেকে নিলেন। চোখ দেখেই সবচেয়ে সহজে মানুষকে চিনতে পারা যায়। বারিনও প্রথমে চোখ দেখে চকে চিনতে পেরেছিলেন। প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তার মনে পড়ছে। শুধু চয়ের ঘড়ির চুরির ঘটনা না, সেই ছেলে বয়সের যার যা কিছু চুরি করেছেন সব তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। এক সময় খুবই সামান্য সেই জিনিস, হয়তো একটা সাধারণ ডট পেন মুকুল মামার, কিংবা একটা সস্তা ম্যাগনিফাইং গ্লাস তার স্কুলের সহপাঠী অক্ষয়ের, অথবা ছেনিদার একজোড়া হাড়ের কাফলিং, যেটা কোনো প্রয়োজনই ছিল না বারিনের, কোনোদিন ব্যবহারও করেননি। চুরির কারণ এই যে সেগুলো হাতের কাছে ছিল এবং সেগুলো অন্যের জিনিস।
12 বছর বয়স থেকে শুরু করে 25 বছর পর্যন্ত কমপক্ষে 50টা পরের জিনিস বারেন ভৌমিক কোনো না কোনো উপায়ে আত্মসাৎ করে নিজের ঘরে নিজের কাছে এনে রেখেছেন। একে চুরি ছাড়া আর কি বলা যায়? চোরের সঙ্গে তফাৎ এই যে চোর চুরি করে অভাবের তাড়নায়, আর তিনি করেছেন অভ্যাসে। লোকে তাকে কোনোদিন সন্দেহ করেননি, তাই কোনোদিন ধরা পড়তে হয়নি। বারিন জানেন যে এইভাবে চুরি করাটা একটা ব্যায়াম বিশেষ। একবার কথার ছলে এক ডাক্তার বন্ধুর কাছ থেকে তিনি ব্যায়ামের নামটাও জেনে নিয়েছিলেন, কিন্তু এখন মনে পড়ছে না। তবে 9 বছর আগে চয়ের ঘুড়ি নেয়ার পর থেকে আজ অবধি এ কাজটা বারিন আর কখনো করেননি। এমনকি করার সে সাময়িক অথচ প্রবল আকাঙ্ক্ষাটাও অনুভব করেননি। বারিন জানেন যে এই উৎকট রোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। তার অন্যান্য চুরির সঙ্গে ঘড়ি চুরির একটা তফাৎ ছিল এই যে ঘড়িটায় তার সত্যিই প্রয়োজন ছিল। রিস্টওয়াচ না, সুইজারল্যান্ডে তৈরি একটি ভারী সুন্দর ট্র্যাভেলিং ক্লক। একটা নীল চতুষ্কোণ বাক্স। তার ঢাকনাটা খুললেই ঘড়িটা বেরিয়ে এসে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। অ্যালার্ম ঘড়ি, আর সেই অ্যালার্মের শব্দ এতই সুন্দর যে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কান জুড়িয়ে যায়। এই 9 বছর সমানে সেটা ব্যবহার করেছেন বারিন ভৌমিক। তিনি যেখানেই গেছেন সেখানেই সঙ্গে গেছে ঘড়ি। আজকেও সে ঘড়ি তার সঙ্গেই আছে, জানলার সামনে ওই টেবিলের ওপর রাখা ব্যাগের মধ্যে। কদ্দূর যাবেন? বারিন তড়িৎস্পৃষ্টের মতো চমকে উঠলেন। লোকটা তার সঙ্গে কথা বলছে, তাকে প্রশ্ন করছে। দিল্লি। আজ্ঞা? দিল্লি। প্রথমবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে একটু বেশি আস্তে উত্তর দিয়ে ফেলেছিলেন বারিন। আপনার কি ঠান্ডায় গলা বসে গেল নাকি? না, ওটা হয় মাঝে মাঝে। অ্যাকচুয়ালি এয়ার কন্ডিশনিংয়ের একমাত্র লাভ হচ্ছে ধুলোর হাত থেকে রেহাই পাওয়া, না হলে আমি এমনি ফার্স্ট ক্লাসেই যেতুম। বারিন চুপ। পারলে তিনি চয়ের দিকে তাকান না, কিন্তু তার দিকে দেখছে কিনা সেটা জানার দুর্নিবার কৌতূহলী তার দৃষ্টি বারবার ভদ্রলোকের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু নিরুদ্বিগ্ন, নিশ্চিন্ত। অভিনয় কি সেটা বারিন জানেন না। সেটা জানতে হলে লোকটিকে আরও ভালো করে জানা দরকার। বারিন যেটুকু জানেন সেটা তার গতবারের জানা। এক হলো দুধ চিনি ছাড়া চা পানের অভ্যেস, আরেক হলো স্টেশন এলেই নেমে গিয়ে কিছু না কিছু খাবার জিনিস কিনে আনা। নোনতা জিনিস, মিষ্টি নয়। মনে আছে গতবার বারিন ভৌমিকের অনেক রকম মুখরোচক জিনিস খাওয়া হয়ে গিয়েছিল চয়ের দৌলতে। এছাড়া তার চরিত্রের আরেকটা দিক প্রকাশ পেয়েছিল পাটনা স্টেশনের কাছাকাছি এসে। এটার সঙ্গে ঘড়ির ব্যাপারটা জড়িত, তাই ঘটনাটা বারিনের স্পষ্ট মনে আছে। সেবার গাড়িটা ছিল অমৃতসর মেল। পাটনা পৌঁছবে ভোর 5টায়। কন্ডাক্টর এসে 4:30টায় তুলে দিয়েছেন বারিনকে। আধো জায়গা, যদিও তিনি যাচ্ছেন দিল্লি। গাড়ি স্টেশনে পৌঁছবার ঠিক 3 মিনিট আগে হঠাৎ ঘ্যাঁচ করে থেমে গেল। ব্যাপার কি? লাইনের ওপর দিয়ে ল্যাম্পের আর টর্চের ছুটাছুটি দেখে মনে হলো কোনো গোলমাল বেঁধেছে। শেষটায় গার্ড এসে বললেন একটা বুড়ো নাকি লাইন পার হতে গিয়ে ইঞ্জিনে কাটা পড়েছে, তার লাশ সরালেই গাড়ি চলবে। খবরটা পাওয়া মাত্র ভারী উত্তেজিত হয়ে স্লিপিং স্যুট পরেই অন্ধকারে নেমে চলে গেলেন ব্যাপারটা চাক্ষুষ দেখে আসতে। এই সুযোগেই বারিন তার বাক্স থেকে ঘড়িটা বার করে নেন। সেই রাত্রেই চকে দেখেছিলেন, সেটায় দম দিতে। লোভ যে না লাগেনি তা নয়, তবে সুযোগের অভাবে জেনে ঘড়ির চিন্তা মন থেকে দূর করে দিয়েছিলেন। এই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে সে সুযোগ এসে পড়তে সে লাভ এমনভাবে মাথাচাড়া দিয়ে ওঠে যে বাঙ্কের উপর অন্য একটি ঘুমন্ত প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও তিনি ঝুঁকি নিতে দ্বিধা করেননি। কাজটা তার লাগে মাত্র 15-20 সেকেন্ড। ফিরলেন প্রায় 5 মিনিট পরে। হরিবুল ব্যাপার। ভিখেরি, ধর একদিকে মোড়ো একদিকে, সামনে কাউকেচের থাকতে কাটা যে কেন পড়ে বুঝতে পারি না মশাই। ওটার উদ্দেশ্য তো লাইনে কিছু পড়লে সেটাকে ঠেলে বাইরে ফেলে দেওয়া। পাটনায় নেমে স্টেশন থেকে বেরিয়ে মেজমামার মোটরে ওঠার সঙ্গে সঙ্গেই বারিন ভৌমিকের অস্বস্তিটা ম্যাজিকের মতো উবে যায়। তার মনে বলে, ঘড়ির মালিকের সঙ্গে এতকাল যে ব্যবধান ছিল, কেউ কারোর নাম শোনেনি, কেউ কাউকে দেখেনি। গত 8 ঘণ্টার আকস্মিক সান্নিধ্যের পর আবার সেই ব্যবধানে এসে পড়েছে। এরপরে আবার কোনোদিন পরস্পরের দেখা হওয়ার সম্ভাবনা কোটিতে 1, কিংবা হয়তো তার থেকেও কম।
কিন্তু এই তিলপ্রমাণ সম্ভাবনায় যে 9 বছর পরে হঠাৎ সত্যে পরিণত হবে, সেটা কে জানব? বারিন মনে মনে বললেন, এই ধরনের ঘটনা থেকেই মানুষ কুসংস্কারের জালে জড়িয়ে পড়ে। আপনি কি দিল্লির বাসিন্দা না কলকাতার? বারিনের মনে পড়ল সেবারও লোকটা তাঁকে নানা রকম প্রশ্ন করেছিল। এই গায়ে পড়া আলাপ করার বাতিকটা বারিন পছন্দ করেন না। কলকাতা, বারিন জবাব দিলেন। তার অজান্তেই তার স্বাভাবিক গলার স্বরটা বেরিয়ে পড়েছে। বারিন নিজেকে ধিক্কার দিলেন, ভবিষ্যতে তাকে আরও সতর্ক হতে হবে। কিন্তু একে ভদ্রলোক তার দিকে এভাবে একদৃষ্টি চেয়ে রয়েছেন কেন? সহসা এত কৌতূহলের কারণ কি? বাড়ির অনুভব করলেন তার নাড়ি কোনো ছবি আবার বেরিয়েছে চঞ্চল হয়ে কাগজে? উঠেছে। বারিন বুঝলেন এ ব্যাপারে সত্য গোপন করা বুদ্ধিমানের কাজ হবে না। ট্রেনে অন্যান্য বাঙালি যাত্রী রয়েছে, তাদের মধ্যে কেউ না কেউ তাকে চিনে ফেলতে পারে। এর কাছে নিজের পরিচয়টা দিলে ক্ষতি কি? বরং বারিন যে একজন খ্যাতনামা ব্যক্তি, সেটা জানলে পরে 9 বছর আগের সেই ঘড়ির চোরের সঙ্গে তাকে এক করে দেখা চয়ের পক্ষে আরও অসম্ভব হবে। কোথায় দেখেছেন আপনি ছবি? বারিন পাল্টা প্রশ্ন করলেন। আপনি গান করেন কি? আবার প্রশ্ন। হ্যাঁ, তা একটু আধটু। আপনার নামটা? বারীন্দ্রনাথ ভৌমিক। তাই বলুন, বারিন ভৌমিক, তাই চেনা চেনা মনে হচ্ছিল। আপনি তো রেডিওতেও গেয়ে থাকেন মাঝে মাঝে। আজ্ঞে হ্যাঁ, আমার স্ত্রী আপনার খুব ভক্ত। দিল্লি যাচ্ছেন কি গানের ব্যাপারে? হ্যাঁ। বেশি ভেঙে বলবেন না বারিন, শুধু হ্যাঁ বা নায় যদি উত্তর হয় তবে তাই বলবেন। দিল্লিতে এক ভৌমিক আছে, ফিন্যান্সে, স্কটিশে পড়তো আমার সঙ্গে, নীতিশ ভৌমিক। আপনার কোনো ইয়ে নাকি? ইয়েই বটে বারিনের। খুড়তো দাদা, কড়া সাহিবি মেজাজের লোক, তাই বারিনের আত্মীয় হলেও সমগোত্রীয় নয়। আজ্ঞে না, আমি চিনি না। এখানে মিথ্যে বলাটাই শ্রেয় বিবেচনা করলেন বারিন। লোকটা এবার কথা বন্ধ করলে পারে, এত জেরা কেন রে বাপু? যাক, লাঞ্চ এসে গেছে, আশা করি কিছুক্ষণের জন্য প্রশ্নবাণ বন্ধ হবে। হলেও তাই। ভোজন রসিক, একবার মুখে খাদ্য প্রবেশ করলে কথার রাস্তা যেন আপনা থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু বারিন ভৌমিকের ভয় খানিকটা কেটে গেলেও একটা অস্বস্তি এখনো রয়ে গেছে। এখনো 20 ঘণ্টার পথ বাকি। মানুষের স্মৃতিভাণ্ডার বড় আশ্চর্য জিনিস। কিসে খোঁচা মেরে কোন আদ্যিকালের কোনো স্মৃতিকে জাগিয়ে তুলবে তার কিচ্ছু ঠিক নেই। ওই যেমন রটি। বারিনের বিশ্বাস, ওই বিশেষ কথাটা না শুনলে যে সেই 9 বছর আগের ঘড়ির মালিক সে ধারণা কিছুতেই ওর মনে বদ্ধমূল হতো না। সেরকম বারিনেরও কোনো কথায় বা কাজে যদি তার পুরনো পরিচয়টা চয়ের কাছে ধরা পড়ে যায়, এইসব ভেবে বারিন স্থির করলেন যে তিনি কথাও বলবেন না আর কাজও করবেন না। খাবার পর মুখের সামনে হ্যাডিয়েচেজের বইটা খুলে বালিশে মাথা দিয়ে শুয়ে রইলেন। প্রথম পরিচ্ছেদটা শেষ করে সাবধানে ঘাড় ফিরিয়ে দেখলেন যে ঘুমিয়ে পড়েছে। অন্তত দেখলে তাই মনে হয়। ইলাস্ট্রেটেড উইকলিটা হাত থেকে মেঝেতে পড়ে গেছে, চোখ দুটো হাতে ঢাকা, কিন্তু বুকের ওঠানামা দেখে ঘুমন্ত লোকের স্বাভাবিক স্বচ্ছন্দ নিঃশ্বাস বলেই মনে হয়। বারিন জানালা দিয়ে বাইরের দিকে চাইলেন। মাঠঘাট, গাছপালা, খোলা বাড়ি মিলিয়ে বিহারের রুক্ষ দৃশ্য। জানালার ডাবল কাঁচ ভেদ করে ট্রেনের শব্দ প্রায় পাওয়া যায় না। যেন দূর থেকে শোনা অনেক মৃদঙ্গে একই সঙ্গে একই বোল তোলা শব্দ, ধাদ্দিনাক নাদ্দিনাক ধাদ্দিনাক দাদ্দিনাক ধাদ্দিনাক। এই শব্দের সঙ্গে এবার যোগ হয় আরেকটি শব্দ, চয়ের নাসিক্কাধ্বনি। বারিন অনেকটা নিশ্চিন্ত বোধ করলেন। নজরুলের একটা বাছাই করা গানের প্রথম লাইনটা গুনগুন করে দেখলেন। সকালের মতো অতটা মসৃণ না হলেও গলাটা তার নিজের কানে খারাপ লাগল না। এবার বেশি শব্দ না করে গলাটা খাকড়ে তিনি গানটা আবার ধরলেন, এবং ধরেই তৎক্ষণাৎ তাকে থেমে যেতে হল। একটা চরম বিভীষিকাজনক শব্দ তার গলা শুকিয়ে দিয়ে গান বন্ধ করে দিয়েছে। ঘড়িতে অ্যালার্ম বাজার শব্দ। তার ব্যাগের মধ্যে রাখা সুইস ঘড়িতে কেমন জানি অ্যালার্ম বেজে উঠছে, এবং বেজেই চলেছে। বারিন ভৌমিকের হাত পা পেটের মধ্যে সেদিয়ে গেছে। তার দেহ কাষ্ঠবৎ, তার দৃষ্টি ঘুমন্ত চয়ের দিকে নিবদ্ধ। চয়ের হাত যেন একটু নড়ল।
বারিন প্রমাদ গুনলেন। জয়ের ঘুম ভেঙেছে, চোখের ওপর থেকে হাত সরে এলো। গেলাসটা বুঝি? ওটাকে নামিয়ে রাখুন তো, ভাইব্রেট করছে। বারিন ভূমিক দেয়ালে লাগানো লোহার আংটার ভেতর থেকে গেলাসটা তুলতেই শব্দটা থেমে গেল। সেটা টেবিলে রাখার আগে তার ভিতরের জলটুকু খেয়ে গলাটা ভিজিয়ে তিনি খানিকটা আরাম পেলেন। তবুও গানের অবস্থায় আসতে হাজারিবাগ দেরি রোডের আছে। কিছু আগে চা এলো। পরপর 2 পেয়ালা গরম চা খেয়ে এবং চয়ের কাছ থেকে আর কোনো রকম জেরা বা সন্দেহের কোনো লক্ষণ না পেয়ে বারিনের গলা আরও অনেকটা খোলসা হল। বাইরে বিকেলের পরন্ত রোদ, আর দূরের টিলার দিকে চেয়ে গাড়ির ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে একটা আধুনিক গানের খানিকটা গুনগুন করে গেয়ে আসন্ন বিপদের শেষ আশঙ্কাটুকু তার মন থেকে কেটে গেল। গয়াতে তার 9 বছরের আগের অভ্যাস অনুযায়ী প্ল্যাটফর্মে নেমে সেলোফোনে মোড়া 2 প্যাকেট চানাচুর কিনে এনে তার একটা বারিন ভৌমিককে দিলেন। বারিন দিব্যি তৃপ্তির সঙ্গে সে তা খেলেন। গাড়ি ছাড়ার মুখে সূর্য ডুবে গেল। ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে বললে, আমরা কি লেট রান করছি? আপনার ঘড়িতে কটা বাজে? এই প্রথম বারিন ভৌমিকের খেয়াল হল যে চয়ের হাতে ঘড়ি নেই। ব্যাপারটা অনুধাবন করে তিনি বিস্মিত হলেন, এবং হয়তো সে বিস্ময়ের খানিকটা তার চাহনিতে প্রকাশ পেল। পরমুহূর্তেই খেয়াল হল চয়ের প্রশ্নের জবাব দেওয়া হয়নি। নিজের ঘড়ির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, 7:35। তাহলে তো মোটামুটি টাইমেই যাচ্ছি। হ্যাঁ, আমার ঘড়িটা আজই সকালে এই ঝেমটি দিব্যি টাইম দিচ্ছিল। বিছানার চাদর ধরে এমন এক টান দিয়েছে যে ঘড়ি একেবারে। বারিন চুপ, তটস্থ। ঘড়ির প্রসঙ্গ তার কাছে 16 আনা অপ্রীতিকর, অবাঞ্ছনীয়। আপনার কি ঘড়ি? এই চেমটি ভালো সার্ভিস দিচ্ছে? হ্যাঁ, আসলে আমার ঘড়ির লকটাই খারাপ। বারিন ভৌমিক একটা হাই তুলে নিজেকে নিরুদ্বিগ্ন প্রতিপন্ন করার চেষ্টায় ব্যর্থ হলেন। তার অঙ্গপ্রত্যঙ্গের অসারতা চোয়াল পর্যন্ত পৌঁছে গেছে। মুখ খুলল না। শ্রবণ শক্তি লোভ পেলে তিনি সবচেয়ে খুশি হতেন, কিন্তু তা হবার নয়। চয়ের কথা দিব্যি তার কানে প্রবেশ করছে। একটা সুইস ঘড়ি, জানেন, সোনার, ট্র্যাভেলিং ক্লক, জিনিভা থেকে এনে দিয়েছিল আমার এক বন্ধু। 1 মাসও ব্যবহার করিনি। ট্রেনে যাচ্ছি দিল্লি, বছর 8 আগে। এই যে আমি আপনি ট্র্যাভেল করছি, সেই রকম একটা কামরায় আমরা দুজন, আমি আর একটা ভদ্রলোক, বাঙালি। কি ড্যারিং ভেবে দেখুন। হয়তো বাথরুমে গেছি, কি স্টেশনে এসছে, প্ল্যাটফর্মে নেমেছি, আর সেই ফাঁকে ঘড়িটাকে বেমালুম ঝেপে দিল। অথচ দেখে বোঝার জো নেই। ফার্স্ট ক্লাসে যাচ্ছে, দিব্যি ভদ্রলোকের মতো চেহারা। খুনটুন যে করে বসেননি এই ভাগ্যে। তারপর থেকে তো আর ট্রেনেই ছড়িনি। এবারও প্লেনেই যেতুম, কিন্তু পাইলটদের স্ট্রাইকটা দিল ব্যাগরা। বারিন ভৌমিকের গলা শুকনো, ঠোঁটের চারপাশটা অবশ। অথচ তিনি বেশ বুঝতে পারছেন যে এতগুলো কথার পর কিছু না বললে অস্বাভাবিক হবে, এমনকি সন্দেহজনকও হতে পারে। প্রাণান্ত চেষ্টা করে, অসীম মনোবল প্রয়োগ করে অবশেষে কয়েকটি কথা বেরোল মুখ দিয়ে। আপনি খোঁজ করেননি? আর খোঁজ? এসব কি আর খোঁজ করে ফেরত পাওয়া যায়? তবে লোকটার চেহারা মনে রেখেছিল অনেক দিন। এখনও আবছা আবছা মনে পড়ে। মাঝারি রং, গোঁপ আছে, আপনারই মতো হাইট হবে, তবে রোগা। আর একটিবার যদি সাক্ষাৎ পেতুম তো বাপের নাম ভুলিয়ে দিতুম। এককালে বক্সিং করতুম, জানেন, লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলুম। সেই লোকের 14 পুরুষের ভাগ্যিস যে আর দ্বিতীয়বার আমার সামনে পড়েনি। ভদ্রলোকের নামটাও মনে পড়ে গেছে, চক্রবর্তী, পুলক চক্রবর্তী। আশ্চর্য, ওই বক্সিংয়ের কথাটা বলা মাত্র নামটা সিনেমার টাইটেলের মতো যেন চোখের সামনে দেখতে পেলেন বারিন ভৌমিক। গতবারও বক্সিং নিয়ে অনেক কথা বলেছিলেন পুলক চক্রবর্তী, কিন্তু নামটা জেনে কি হবে? ইনি তো আর কোনো অপরাধ করেননি। অপরাধী বারিন নিজে, আর সেই অপরাধের বোঝা দুর্বিষহ হয়ে উঠছে। সব স্বীকার করলে কেমন হয়? গড়িটা ফেরত দিলে কেমন হয়? হাতের কাছে ব্যাগটা খুললেই তো। দূর, পাগল। এসব কি চিন্তাকে প্রশ্রয় দিচ্ছেন বারিন ভৌমিক? নিজেকে চোরমলে পরিচয় দেবেন? প্রখ্যাত কণ্ঠশিল্পী তিনি না বলিয়া পরের দ্রব্য নেওয়ার কথা স্বীকার করবেন। তার ফলে তার নাম যখন ধুলোয় লুটবে, তখন আর গানের ডাক আসবে কোত্থেকে? তার ভক্তের দলই বা কি ভাববে, কি বলবে? ইনি যে নিজেই সংবাদপত্র নন বা সংবাদপত্রের সঙ্গে যুক্ত নন, তারই তো কোনো গ্যারান্টি কোথায়? না, স্বীকার করার প্রশ্নই ওঠে না। হয়তো স্বীকার করার প্রয়োজনও নেই। পুলক চক্রবর্তী ঘন ঘন চাইছেন তার দিকে।
আরও 16 ঘন্টা আছে দিল্লি পৌঁছতে। কোমা এক বিভৎস মুহূর্তে ফস করে চিনে ফেলার দীর্ঘ সুযোগ পড়ে আছে সামনে। আরে এই তো সেই লোক। বারিন কল্পনা করলেন তার গোজ খসে পড়ে গেছে, গাল থেকে মাংস ঝরে গেছে, চোখ থেকে চশমা খুলে গেছে। পুলক চক্রবর্তী এক দৃষ্টে চেয়ে রয়েছে তার 9 বছরের আগের চেহারাটার দিকে। তার ঈষৎ কাটা চোখের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হয়ে আসছে, তার ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে উঠছে। বাচ্চুজন, এবার পথে এসো কমায়, এতদিন বাগে পেয়েছি তোমায়। ঘুড়ি দেখেছ? 10টা হাত নাগাদ দেখোনি? বারিন ভৌমিকের কাম্পু দিয়ে জ্বর এলো। গার্ডকে বলে তিনি একটি অতিরিক্ত কম্বল চেয়ে নিলেন। তারপর 2টি কম্বল একসঙ্গে পা থেকে নাক অবধি টেনে নিয়ে শয্যা নিলেন। পুলক চক্রবর্তী কামরার দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলেন। বাতি নেভাতে গিয়ে বারিনের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনাকে অসুস্থ বলে মনে হচ্ছে, ওষুধ খাবেন? ভালো বড়ি আছে আমার কাছে, 2টো খেয়ে নিন। এয়ার কন্ডিশনিংয়ের অভ্যেস নেই বোধহয়। ভৌমিক বড়ি খেলেন। একমাত্র ভরসা যে ঘড়িচোর বলে চিনতে পারলেও তাকে অসুস্থ দেখে অনুকম্পবশত পুলক চক্রবর্তী কঠিন শাস্তি থেকে বিরত হবেন। একটা ব্যাপার তিনি ইতিমধ্যে স্থির করে ফেলেছেন, পুলক তাকে চিনতে না পারলেও কাল দিল্লি পৌঁছবার আগে কোনো এক সুযোগে সুইস ঘড়িটা তার আসল মালিকের বাক্সের মধ্যে চালান দিতে হবে। যদি সম্ভব হয় তো মাঝরাত্রেই কাজটা সারা যেতে পারে, কিন্তু জ্বরটা না কমলে কম্বলের তলা থেকে বেরোনো সম্ভব হবে না। এখনও মাঝে মাঝে সমস্ত শরীর কেঁপে উঠছে। পুলক তার মাথার কাছে রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছেন। তার হাতে খোলা একটা পেপারব্যাগ বই। কিন্তু তিনি কি সত্যিই পড়ছেন, না বইয়ের পাতায় চোখ রেখে অন্য কিছু চিন্তা করছেন? বইটা একভাবে ধরে রয়েছে কেন? পাতা উল্টোচ্ছেন না কেন? কতক্ষণ সময় লাগে পাশাপাশি 2টো পাতা পড়তে? এবার বারিন লক্ষ্য করলেন যে পুলকের দৃষ্টি বইয়ের পাতা থেকে সরে আসছে। তার মাথাটা ধীরে ধীরে পাশের দিকে ঘুরল, দৃষ্টি ঘুরে আসছে বারিনের দিকে। বারিন চোখ বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। এখনও কি পুলক চেয়ে আছেন তার দিকে? খুব সাবধানে চোখের পাতা দুটোকে যৎসামান্য ফাঁক করলেন বারিন, আবার তৎক্ষণাৎ বন্ধ করে নিলেন। পুলক শটান চেয়ে আছেন তার দিকে। বারিন অনুভব করলেন তার বুকের ভিতরে সেই ব্যাঙটা আবার লাফাতে শুরু করেছে। পাঁজডার হাড়ে আবার ধাক্কা পড়ছে। ধুকপুক 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 ধুকপুক। দাদরা ছন্দ, ট্রেনের চাকার গম্ভীর ছন্দের সঙ্গে মিলে যাচ্ছে সেই ছন্দ। একটা মৃদু খচ শব্দের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ অবস্থাতেই বারিন বুঝতে পারলেন যে কামরার শেষ বাতিটাও নিভে গেছে। এবার সাহস পেয়ে বারিন দেখলেন যে দরজার পর্দার ফাঁক দিয়ে আসা ক্ষীণ আলো কামরার অন্ধকারকে জমাট বাঁধতে দেয়নি। সেই আলোয় দেখা গেল পুলক চক্রবর্তী তার হাতের বইটা বারিনের ব্যাগের পাশে রাখলেন। তারপর কম্বলটাকে একেবারে থুদনি অবধি টেনে নিয়ে পাশ ফিরে বারিনের মুখোমুখি হয়ে একটা সশব্দ হাই তুললেন। বারিন ভৌমিক টের পেলেন তার হৃৎস্পন্দনক্রমে স্বাভাবিক হয়ে আসছে। কাল সকালে পুলকের ট্র্যাভেলিং ব্লক তার নিজের ব্যাগ থেকে পুলকের সুটকেসের জামাকাপড়ের তলায় চালান দিতে হবে। সুটকেসে চাবি লাগানো নেই। একটুক্ষণ আগেই পুলক স্লিপিং স্যুট বার করে পড়েছে। বারিনের কাঁপুনি বন্ধ হয়ে গেছে, বোধহয় ওষুধের কাজ দিয়েছে। কি ওষুধ দিলেন ভদ্রলোক, নামটা তো জিজ্ঞেস করা হয়নি। অসুস্থতার ফলে দিল্লির সঙ্গীতরসিকদের বাহবা থেকে যাতে বঞ্চিত না হন সেই আশায় অত্যন্ত ব্যগ্রভাবে পুলক চক্রবর্তী দেওয়া বড়ি গিলেছেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে না, এসব চিন্তাকে প্রশ্রয় দেবেন না তিনি। গ্লাসের ঠুনঠুনিকে অ্যালার্ম ক্লক ভেবে কি অবস্থা হয়েছিল, এসবের জন্য দায়ী তার অপরাধবোধ জর্জনিত অসুস্থ মন। কাল সকালে তিনি এর প্রতিকারের ব্যবস্থা করবেন। মন খলসা না হলে গলা খুলবে না, গান বেরোবে না। বেঙ্গলি অ্যাসোসিয়েশন। চায়ের সরঞ্জামের টুংটাং শব্দে বালিন ভৌমিকের ঘুম ভাঙল। বেয়ারা এসেছে ট্রে নিয়ে, চা, রুটি, মাখন, ডিমের অমলেট। এসব তার চলবে কি? জ্বর আছে কি এখনও? না, নেই। শরীর ঝরঝরে হয়ে গেছে। মুখ্য ওষুধ দিয়েছিলেন পুলক চক্রবর্তী। ভদ্রলোকের প্রতি একটা কৃতজ্ঞতার ভাব জেগে উঠল বারিনের মনে। কিন্তু তিনি কোথায়? বাথরুমে বোধহয়, নাকি করিডোরে? বেয়ারা চলে গেলে পর বারিন বাইরে বেরোলেন। করিডোর খালি। কতক্ষণ হলো বাথরুমে গেছেন ভদ্রলোক? একটা চান্স নেওয়া যায় কি? বারিন চান্সটা নিলেন বটে, কিন্তু সফল হলেন না। ব্যাগ থেকে ঘড়ি বার করে পুলক চক্রবর্তীর সুটকেস টেনে বার করার জন্য নিচু হতে না হতেই ভদ্রলোক তোয়ালে ও খৌরির সরঞ্জাম হাতে কামরা এসে ঢুকলেন। বারিন ভৌমিক তার ডান হাতটা মুঠি করে সোজা হয়ে দাঁড়ালেন। কেমন আছেন? অলরাইট? হ্যাঁ, এটা চিনতে পারছেন? বারিন তার মুঠো খুলে ঘড়ি সমেত হাতটা পুলকের সামনে ধরলেন। তবে মনে এখন একটা আশ্চর্য দৃঢ়তা এসেছে। চুরির ব্যারাম তিনি অনেকদিন কাটিয়ে উঠেছেন, কিন্তু এই যে লুকোচুরি, সেটাও তো চুরি। এই ঢাক ঢাক গুড় কিন্তু করব ভাব,
এই তলপেট খালি, গলা শুকনো, কান গরম, বুক ধুকপুক, এটাও তো একটা ব্যারাম। এটাকে কাটিয়ে না উঠলে নিস্তার নেই, স্বস্তি নেই। পুলক চক্রবর্তী হাতের তোয়ালের একটা অংশ তার ডান হাতের তর্জনীর সাহায্যে সবেমাত্র কানের মধ্যে গুজেছিলেন, এমন সময় বারিনের হাতে ঘড়িটা দেখে হাত তার কানেই রয়ে গেল। বারিন বললেন, আমি সেই লোক, মোটা হয়েছি, গোপটা কামিয়েছি আর চশমা নিয়েছি। আমি পাটনা যাচ্ছিলাম, আপনি দিল্লি, 64-এ। সেই যে একটি লোক কাটা পড়ল, আপনি দেখতে নামলেন, সেই সুযোগে আমি ঘড়িটা নিয়ে নিই। পুলকের দৃষ্টি এখন ঘড়ি থেকে সরে গিয়ে বারিনের চোখের ওপর নিবদ্ধ হল। বারিন দেখলেন তার কপালের মাঝখানে নাকের ওপর দুটো সমান্তরাল খাঁজ। চোখের সাদা অংশটা অস্বাভাবিক রকম প্রকট, ঠোঁট দুটো ফাঁক হয়ে গিয়ে কিছু বলার জন্য তৈরি হয়েও কিছু বলতে পারছে না। বারিন বলে চললেন, আসলে ওটা আমার একটা ব্যারাম, জানেন, মানে আমি আসলে চোর নই। ডাক্তারিতে একটা নাম আছে, এখন মনে পড়ছে না। যাই হোক, এখন আমি একেবারে নর্মাল। ঘড়িটা একদিন ছিল, ব্যবহার করেছি, আজও সঙ্গে রয়েছে। আপনার সঙ্গে যে দেখে হয়ে গেল প্রায় মিরাকেলের মতো, তাই আপনাকে ফেরত দিচ্ছি। আশা করি আপনার মনে কোনো থাকবে না। পুলক চক্রবর্তী একটা অস্ফুট থ্যাঙ্কস ছাড়া আর কিছু বলতে পারলেন না। তার হারানো ঘড়ি তার নিজের কাছে ফিরে এসেছে। হতভম্বভাবে সেটি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। বারিন তার ব্যাগ থেকে দাঁতের মাজন, টুথব্রাশ ও দাড়ি কামানোর সরঞ্জাম বার করে তোয়ালেটার র্যাক থেকে নামিয়ে নিয়ে কামরার দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে নজরুলের কত রাতি পোহায় বিফলে গানের খানিকটা গেয়ে বুঝলেন যে তার কণ্ঠের স্বাভাবিক সাবলীলতা তিনি ফিরে পেয়েছেন। ফাইন্যান্সের এনসি ভৌমিককে টেলিফোনে পেতে প্রায় 3 মিনিট সময় লাগেও। শেষে একটা পরিচিত গম্ভীর কণ্ঠে শোনা গেল, হ্যালো, কে? নীতিশদা, আমি বন্ধু। কিরে, তুই এসে গেছিস? আজ যাব তোর গলাবাজি শুনতে। তুইও একটা কেউ কেটা হয়ে গেলি চেষ্টায়, ভাবা যায় না। যাক, কি খবর বল, হঠাৎ নীতিশদাকে মনে পড়ল কেন? পুলক চক্রবর্তী বলে কাউকে চিনতে? তোমার সঙ্গে নাকি স্কটিশে পড়তো, বক্সিং করত। কে? ঝাড়ুদার? তো ঝাড়ুদার ও যে জিনিসপত্র সব ঝেড়ে দিত, এরোর ফাউন্টেন পেন, লাইব্রেরির বই, কমন রুম থেকে টেবিল টেনিস ব্যাট, আমার প্রথম রনসনটা তো ওই ঝেড়েছিল। অথচ অভাব টভাব নেই, বাপ রিচম্যান। ওটা এক ধরনের ব্যারাম, জানিস তো? ব্যারাম জানিস না? ক্লেপ্টোমেনিয়া, KLEP। টেলিফোনটা নামিয়ে রেখে বারিন ভৌমিক তার খোলা স্যুটকেসটা ডিঙে রাখলেন। হোটেলে এসে স্যুটকেস খুলতে কিছু জিনিসের অভাব তিনি লক্ষ্য করেছেন। 1 কার্টুন 3 কাসল সিগারেট, একটা জাপানি বাইনোকুলার, 5টা 100 টাকার নোট সমেত একটা মানি ব্যাগ। ক্লেপ্টোমেনিয়া, বাড়ির নামটা জানতেন কিন্তু ভুলে গেছিলেন, আর ভুলবেন না।